জি স্যার দিতেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনসেনটিভের আগে যেটা কন্ট্রাস্টিং ইনসেনটিভ পে উইথ ট্রেডিশনাল পে, এটার একটা কম্পারিজনের আগ পর্যন্ত আমরা দেখেছিলাম। তো এটা আমাদের আসলে কন্ট্রাস্ট এটা করার আমাদের প্রয়োজন নেই, আমরা এটা না করি। এখান থেকে ইন্ডিভিজুয়াল ইনসেনটিভ প্ল্যান, গ্রুপ ইনসেনটিভ প্ল্যান, কোম্পানি ওয়াইড ইনসেনটিভ প্ল্যান, এগুলো আমাদের এগুলো আমরা না দেখে আমরা সরাসরি আমাদের যেই বিষয়গুলো জানা দরকার সেগুলোতে আমরা চলে যাই। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ইনসেনটিভস এ বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, যেমন কোয়ান্টিটি অফ ওয়ার্ক আউটপুট, ইনপুট, মান্থলি সেলস, ওয়ার্ক সেফটি রেকর্ড, এই বিষয়গুলো ফোকাস রাখে। আচ্ছা, তো আমরা ডিফাইনিং ইন্ডিভিজুয়াল ইনসেনটিভ প্ল্যান এবং টাইপস অফ ইন্ডিভিজুয়াল ইনসেনটিভ প্ল্যান এটা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, তো দেখি ইন্ডিভিজুয়াল ইনসেনটিভ প্ল্যান গুলা কি কি থাকে। যে individual incentive plan reward employees for meeting such work-related performance standard as quality, productivity, customer satisfaction, safety or attendance. তো আমরা আগে দেখেছিলাম, লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে মূলত কোম্পানির ধরন অনুসারে, ইন্ডাস্ট্রির ধরন অনুসারে কিন্তু আসলে একজন এমপ্লয়ির যে পারফরমেন্স কিভাবে হবে সেটা কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স অথবা তার যে জব রেসপন্সিবিলিটি, যেটা আমাদের তার সিভিতে অথবা তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লেখ করা থাকে, সেটার উপর বেস করেই কিন্তু তাকে তার পারফরমেন্স গুলো কিন্তু মেজার হয়ে থাকে। ঠিক একইভাবে ওইগুলোর উপর বেস করেই কিন্তু তাকে ইনসেনটিভ তাকে দেওয়া হয়ে থাকে। তো সেটাই এখানে বলেছে, এ কোম্পানি আলটিমেটলি should employ the standards that represent work that an employee actually performs। ঠিক আছে, এটার জন্য তো অনেক ধরনের স্কেলস, যেমন আমরা দেখেছিলাম বিহেভিয়ার অ্যাঙ্কর রেটিং স্কেল, ক্রিটিক্যাল ইনসিডেন্স টেকনিক, তারপর র্যাঙ্কিং সিস্টেম, একটা এমপ্লয়িকে কিভাবে কতভাবে রেটিং করা যায় অথবা তার পারফরমেন্স কিভাবে ক্যালকুলেট করা যায় সেটার জন্য কিন্তু একটা কোশ্চেনিয়ারও সেট করা থাকে এবং সেভাবে কিন্তু তার পারফরমেন্সকে ক্যালকুলেট করার চেষ্টা করা হয়। ঠিক সেইভাবেই একইভাবে ওগুলা দেখেই কিন্তু তার ইনসেনটিভ প্ল্যান, তার জন্য যেগুলো বরাদ্দ থাকে সেটাই তাকে ডিসবার্স করা হয়, তাকে দেওয়া হয়। যেমন ফর ইনস্ট্যান্স, টেক দ্য কেস অফ টেলিমার্কেটার্স, কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড সেলস ভলিউম মেজার ইন্ডিকেটস টেলিমার্কেটার্স পারফরমেন্স। তাহলে টেলিমার্কেটার্সদের ক্ষেত্রে কি হবে, যারা মোবাইলের মাধ্যমে মার্কেটিং করে থাকে, আপনারা দেখবেন আপনাদের কাছে বিভিন্ন সময় কল আসে বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন থেকে, তাদের আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যে এই প্রোডাক্ট অথবা সার্ভিস আপনি অ্যাভেইল করতে চান কিনা। এই যে এদেরকে টেলিমার্কেটার্স বলে। তো টেলিমার্কেটার্সদের কাছ থেকে জন্য আমি যদি তাদের জন্য ইনসেনটিভের জন্য কোনো যদি প্ল্যান রেখে রাখি এবং যদি তার জন্য কোনো ইন্ডিকেটর রাখি অথবা পারফরমেন্স রাখি যে এই পারফরমেন্স গুলো আপনি ফুলফিল করতে পারলে, এই টার্গেট গুলো ফুলফিল করতে পারলে আপনাকে ইনসেনটিভ দেওয়া হবে। তো সেক্ষেত্রে টেলিমার্কেটের জন্য কি হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং সেলস ভলিউম, যে টেলিমার্কেটার সে ফোন করে কি সেলস বাড়াতে পারতেছে অথবা সে কি কাস্টমারকে স্যাটিসফাই রাখতে পারছে কিনা, এই দুইটা ইন্ডিকেটর হচ্ছে তার ইনসেনটিভের জন্য রেখে দেওয়া হচ্ছে। আরেকদিকে tardiness would not be as relevant unless absenteeism was generally management problem। হ্যাঁ, যেমন অন্যদিকে যে tardiness would not be as relevant unless absenteeism was general management problem, যদি এমন হয়ে থাকে যে আপনার আমাদের অর্গানাইজেশনে এমপ্লয়ীদের অথবা কাস্টমারদের অথবা তারা ফোন রিসিভ করতে চাচ্ছে না অথবা এমপ্লয়িরা অ্যাবসেন্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি বলতেছে যে tardiness would not be relevant। যে এই যে টার্ডিনেস যে কনসেপ্টটা, যে আপনি আপনার মধ্যে টার্ডিনেস যে আসতেছে, এই বিষয়টা আপনার অ্যাবসেন্টিজমকে যখন ইনক্রিজ করবে সেক্ষেত্রে কিন্তু আমরা টার্ডিনেসকে ফোকাস করব অ্যাজ আ ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজমেন্ট প্রবলেম, যেটা আপনার পারফরমেন্সের উপর ইনফ্লুয়েন্স করবে অ্যাজ আ টেলিমার্কেটার্স। হ্যাঁ, যে আপনি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারতেছেন না, আপনার সেলস ভলিউম ইনক্রিজ করতে পারতেছেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আপনার অ্যাবসেন্টিজম বাড়তেছে। আপনার অ্যাবসেন্টিজম কেন বাড়তেছে? কারণ আপনার টায়ার্ডনেসটা ইনক্রিজ হচ্ছে।
Okay, then managers should also choose factors that are within the individual employees' control when they create individual performance standards. যেমন আপনি যদি এমন কোনো স্ট্যান্ডার্ড আমরা সেট করি যেটা এমপ্লয়ীদের কাছে কন্ট্রোলে নাই, এমপ্লয়িরা সেটা কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যদি একজন এমপ্লয়িকে আমি এমন কোনো স্ট্যান্ডার্ড সেট করে দিই যে সে সেই পারফরম্যান্সটা তার হাতে নেই, সে ইন্ডিভিজুয়ালি সেটা কন্ট্রোল করতে পারবে না, অ্যাটেন্ড করতে পারবে না, তখন কিন্তু তার সেই পারফরম্যান্স মেজার করাটা আমার জন্য ভুল হবে। তাহলে যেমন এরকম হতে পারে অনেক সময় যে এমন কাজ আপনাকে করতে দেওয়া হলো যেখানে আপনার সিনিয়র ম্যানেজারের উপরে যে থাকে, ধরেন জেনারেল ম্যানেজারের অনুমতি নিয়ে সেই কাজটা করতে হবে। তো এখন আপনি হচ্ছেন একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অথবা আপনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, হ্যাঁ, এই লেভেলে, যে আপনার উপরে ম্যানেজার এবং তার উপরে হচ্ছে জেনারেল ম্যানেজার, কিন্তু আপনাকে ম্যানেজারকে বাইপাস করে সেই কাজের অনুমতি নিয়ে কাজ করতে হবে। আপনার বস যদি, আপনার বসেরও বস, সে যদি অনুমতি না দেয় আপনাকে সেই কাজ করার জন্য, আপনি কিন্তু সেই কাজটা করতে পারছেন না। অথবা সেক্ষেত্রে আপনার এখানে দুইটা প্রবলেম হবে। হ্যাঁ, আপনি অনুমতি নিয়ে কাজ করতে পারতেছেন, কিন্তু আপনি যে অনুমতির জন্য যেটা সময়টা যাচ্ছে সেটাতে কিন্তু আপনার পারফরমেন্স কমে যাচ্ছে, অর্থাৎ আপনার টাইম ল্যাগটা ইনক্রিজ হচ্ছে, আপনি ডেডলাইন মেনটেন করতে পারতেছেন না। তো ম্যানেজার হিসেবে আমাকে কিন্তু এই জিনিসটা ফোকাস রাখতে হবে যে আমি ইন্ডিভিজুয়াল একজন এমপ্লয়িকে এমন কিছু কাজ দিলাম যেটার জন্য তার সময় এক্সটেন্ড হচ্ছে, সে তার বসের অনেক অনেক বসের অনুমতি নিয়ে একটা কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে তার ডেডলাইন সে মিট করতে নাও পারতে পারে। তো এই ধরনের কোনো স্ট্যান্ডার্ড আমাকে সেট করতে দেওয়া যাবে না। সিম্পল একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে যেটা একটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি তার হাতে তার ওই পারফরমেন্সটা নির্ভর করতেছে। মানে সে যেমন হচ্ছে যে আপনার ডে টু ডে আপনাকে বলা হলো আপনি রিপোর্ট সাবমিট করেন, তারপর আপনার স্পেসিফিক যে জব দেওয়া হলো, টাস্ক দেওয়া হলো, সেটা আপনি অ্যাটেন্ড করতে পারতেছেন কিনা, হ্যাঁ, যেটা আপনার রেগুলার কাজ সেই রেগুলার আপনি কত দ্রুত করতে পারতেছেন, এই ধরনের কোনো টার্গেট আসলে ফিক্স করে দেওয়া উচিত। তো সেটাই এখানে ওরা বলেছে। তো আসুন তাহলে আমরা দেখি এখন যে টাইপস অফ ইন্ডিভিজুয়াল ইনসেনটিভ প্ল্যান গুলা কি হতে পারে, যেটা আসলে সাধারণত প্রত্যেকটা অর্গানাইজেশনে আপনার রেগুলার প্র্যাকটিস হয়ে থাকে। তাহলে টাইপস অফ ইন্ডিভিজুয়াল ইনসেনটিভ প্ল্যান কি কি আছে? এক নাম্বার হচ্ছে পিস ওয়ার্ক প্ল্যান। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে কি পিস ওয়ার্ক প্ল্যান। এটা আসলে কি আমরা একটু দেখি পিস ওয়ার্ক প্ল্যান। আচ্ছা, কোম্পানিজ জেনারেলি, আর 2 নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যানস, 3 নাম্বার হচ্ছে বিহেভিয়ারাল এনকারেজমেন্ট প্ল্যানস, 4 নাম্বার হচ্ছে রেফারেল প্ল্যান এবং লাস্ট হচ্ছে স্পট বোনাস প্ল্যান। আচ্ছা, তাহলে পিস ওয়ার্ক প্ল্যানটা কি এটা দেখি। যে কোম্পানিজ জেনারেলি ইউজ ওয়ান অফ টু পিস ওয়ার্ক প্ল্যানস। The first, which is typically found in manufacturing settings, rewards employees based on their individual hourly production against an objective output standard and are determined by the, আচ্ছা, এটা খুব সুন্দর করে লিখেছে ওরা, এটা খুবই ভালো করে লিখেছে, এটা আমি বললে আপনারা বুঝতে পারবেন। যে যেটা বলছে কি যে পিস ওয়ার্ক হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল প্ল্যান, যেটা সাধারণত এটা সূত্রপাত অনেক আগে হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, যখন দেখা যাচ্ছে যে একজন এমপ্লয়ি কতটা প্রোডাক্ট প্রডিউস করতে পারতেছে, কতটা প্রোডাক্ট সে তৈরি করতে পারতেছে, জেনারেট করতে পারতেছে, তার প্রোডাকশন ক্যাপাসিটি দেখতো। যে ধরেন এমপ্লয়ি এ বি সি ডি এই চারজনের মধ্যে কে কত বেশি প্রোডাক্ট প্রডিউস করতেছে, এবং সেই প্রোডাকশনের মধ্যে একটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে যে প্রত্যেককে বলা হলো যে 10টা প্রোডাক্ট প্রডিউস করতে, এবং দেখা গেল প্রত্যেকে কেউ 15টা করলো, কেউ 20টা করলো, কেউ 30টা করলো। অতিরিক্ত যারা স্ট্যান্ডার্ডকে ক্রস করে তারা যত বেশি প্রডিউস করবে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের জন্য তারা নির্দিষ্ট একটা পয়েন্ট পাবে, নির্দিষ্ট একটা পিস ওয়ার্কের একটা বোনাস বেনিফিট তারা পাবে। বুঝতে পারছেন? অথবা যদি অতিরিক্ত, যেটাকে আমরা সাধারণত ওভারটাইম বলে থাকি, যে অতিরিক্ত ঘন্টা সে কাজ করলো, হ্যাঁ, সে অতিরিক্ত ঘন্টা কাজ করার জন্য তাকে একটা ওভারটাইম দেওয়া হবে। আর দিজ আর দ্য এক্সাম্পল অফ পিস ওয়ার্ক প্ল্যান। For each hour, workers receive piece work incentives for every item produced over the designated production standard. হ্যাঁ, যে আপনাকে যে প্রোডাকশন স্ট্যান্ডার্ডটা দেওয়া হলো, অথবা যে নির্দিষ্ট ওয়ার্ক আওয়ারের পরে যদি আপনি কাজ করেন, কাজ করার পরে যত বেশি অতিরিক্ত প্রোডাক্ট প্রডিউস করবেন সেটার জন্য নির্দিষ্ট একটা ইনসেনটিভ আপনাকে দেওয়া হবে। ঠিক আছে, যেমন এখানে ক্যালকুলেশন অফ পিস ওয়ার্ক অ্যাওয়ার্ড ফর এ গার্মেন্ট ওয়ার্কার, সাধারণত গার্মেন্ট ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি খাটে, যেহেতু আমরা শুধু গার্মেন্ট ওয়ার্কার না, অন্যান্য ওয়ার্কারের ক্ষেত্রেও কিন্তু এটা বেশি অ্যাপ্লাইড। তাহলে আমরা দেখি এখানে এক্সাম্পল ওরা কিভাবে দিয়েছে, যে পিস ওয়ার্ক স্ট্যান্ডার্ড হচ্ছে 15 স্টিচেস 15 স্টিচ গার্মেন্টস পার আওয়ার, প্রতি ঘন্টায় আপনাকে 15টা সেলাই করতে হবে। আচ্ছা,
hourly base pay rate awarded to employees when the standard is not meet $4.5 per hour। তাহলে hourly base pay যখন আপনাকে দেওয়া হবে to employees যখন আপনি স্ট্যান্ডার্ড যখন নট মিট যখন মিট করতে পারতেছেন না তখন আপনার 4.50 পার আওয়ার দেওয়া হবে। আচ্ছা এরপরে দেখি that is workers receive 4.5 per hour work regardless of whether they meet the piecework standard of 15 inches garments per hour। বুঝতে পারছেন? Then piecework incentive award 0.7 per garment stitches per hour above the piecework standard। তাহলে এখন ক্যালকুলেশনটা একটু দেখলে আমাদের ক্লিয়ার হবে। তাহলে কি বলছে যে ফার্স্ট আওয়ারে যদি গ্যারান্টেড আওয়ারলি বেস পে যে আপনাকে আপনি 1 ঘন্টা কাজ করলে আপনাকে $4.5 দেওয়া হবে, এটা হচ্ছে আপনার বেস পে আওয়ারলি। আচ্ছা এখন হচ্ছে পিস ওয়ার্ক অ্যাওয়ার্ড কিভাবে দেওয়া হবে সেটা ক্যালকুলেশন দিছে যে 10টা গার্মেন্টস আপনি প্রডিউস করলেন ওভার টাইমে, তাহলে আপনাকে 0.75 গার্মেন্টস এর সাথে দেওয়া হলো $750 আপনি পেলেন, তাহলে টোটাল আওয়ার আর্নিং হলো আপনার 12। আচ্ছা এখন তাহলে আপনি টোটাল $12 পেলেন যদি নাম্বার অফ গার্মেন্টস স্টিচেস অ্যাবাভ দ্য পিস ওয়ার্ক স্ট্যান্ডার্ড। তাহলে আপনার পিস ওয়ার্ক স্ট্যান্ডার্ড কি ছিল যে আপনাকে প্রতি ঘন্টায় 15টা করতে হবে, 15টা স্টিচ করতে হবে, তাই না? আপনার পিস ওয়ার্ক স্ট্যান্ডার্ড হচ্ছে 15 ইঞ্চ, আওয়ারলি বেস হচ্ছে 4.5। তাহলে আপনি 4.5 এর মধ্যে 4.5 ঘন্টা সরি 1 ঘন্টার মধ্যে আপনি পার আওয়ার $4.5 করে পাবেন এবং এই $4.5 জন্য আপনি যদি 15টা স্টিচ গার্মেন্টস করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত 0.75 গার্মেন্টস করে 75 সেন্ট করে আপনাকে দেওয়া হবে। অন্যদিকে দেখেন এখানে দেখেন দেয়া আছে সেকেন্ড আওয়ারে দেখা গেল আপনার বেস পে 450 থাকলো, $4 থাকলো, বাট fewer than 15 stitch garments thus piece work award equal to 0। তাহলে কিন্তু আপনি $4.5 পাচ্ছেন, কারণ আপনি ওই 1 ঘন্টার মধ্যে 15টা স্টিচ করতে পারেননি। যদি আপনি 1 ঘন্টার মধ্যে 15টা স্টিচ করতে পারতেন তাহলে আপনার বেস পে $4.5 পেতেন, তার সাথে অতিরিক্ত আপনি 0.75 সেন্টস করে আপনাকে গুণ করে 10টা গার্মেন্টস এর সাথে দেখানো মানে 10টা জামার সাথে তুলনা করে গুণ করে আপনাকে $0.75 অতিরিক্ত দেওয়া হতো, যেটা $7.5 কাছে চলে আসতেছে। হ্যাঁ 10টা জামার জন্য আপনি $7.5 করে অতিরিক্ত পাচ্ছেন। অর্থাৎ একটা হলো বেস পে এবং ইনসেনটিভ এর মধ্যে পার্থক্য কি দেখলাম যে আপনাকে বলা হলো যে আপনি যদি প্রতি ঘন্টায় আপনি $4.5 করে পাবেন। আচ্ছা প্রতি ঘন্টায় আপনাকে বলা হলো আপনি যদি এমন হয় যে আপনি অতিরিক্ত 15টা স্টিচের অতিরিক্ত স্টিচ করলেন ওই অতিরিক্ত অ্যামাউন্টের জন্য আপনি টাকা পাবেন। আর যদি আপনি 15টা স্টিচের নিচে করেন 14টা স্টিচ পর্যন্ত করেন সেক্ষেত্রেও আপনাকে $4.5 দেওয়া হবে। অন্যদিকে আপনি যদি অতিরিক্ত স্টিচে চলে যান অর্থাৎ 15টা জামার উপর ক্রস করে গেলেন সেক্ষেত্রে আপনাকে টোটাল 15টার স্টিচের উপরে আপনাকে ইনসেনটিভ দেওয়া হবে। বুঝতে পারছেন? এই জন্য এটা খুব মজার ইন্টারেস্টিং থাকে যে দেখা গেল আপনি 1 ঘন্টায় 10টা স্টিচ করলেন আর যদি আপনি 5টা স্টিচ অতিরিক্ত করতে পারেন তাহলে টোটাল 15টার জন্য আপনি ইনসেনটিভ পাচ্ছেন। তো সেজন্য সবাই চেষ্টা করে যে আমি যখন 10টা করতেছি তাহলে কেন আমি 15টার জন্য যাব না। তখন সেক্ষেত্রে সবাই চেষ্টা করে 15 এবং 15-এর অধিক করার জন্য। তাহলে দেখেন আপনি কিন্তু আপনার ওয়ার্কারকে কিন্তু কত টেকনিক্যালি এক্সপ্লয়েট করতেছেন যে তাকে বেস পে দিচ্ছেন $4.5 কিন্তু তাকে আবার আগ্রহ দেখাচ্ছেন যে যদি তুমি এর মধ্যে $4.5 এর মধ্যে তুমি 5টা গার্মেন্টস এর জামা সেলাই করলা তুমি ওই $4.5 পেরা, আবার তুমি 10টা করলা তুমি ওই $4.5 পেরা, তুমি 13টা করলা ওই $4.5 পেরা, বাট তুমি যদি ক্রস করে ফেলো, হ্যাঁ তুমি যদি 15টা স্টিচ ধরেন এক্সাম্পল হিসেবে ধরলাম 15টা স্টিচ যদি ক্রস করে ফেলো তাহলে এর আগে যতগুলা স্টিচ করেছো ইন টোটাল 15-এর অধিক সবগুলোর জন্য কিন্তু তুমি পিস ওয়ার্ক পাবা। তো এই ক্যালকুলেশনটা একটু ভ্যারি করে, ডিফারেন্ট ক্যালকুলেশন হয়ে থাকে এক একটা কোম্পানির জন্য। হ্যাঁ তাহলে এটা হলো আমাদের পিস ওয়ার্ক প্ল্যান, যেটা আপনার অতিরিক্ত কাজের জন্য আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অতিরিক্ত কিছু কাজ করে থাকেন যেটা কিনা আপনার স্ট্যান্ডার্ড যেটা দেওয়া আছে তারও বেশি এবং ইন এডিশন টু দ্যাট ওই সময়ের মধ্যে কিন্তু আপনি ভুল কাজ করা যাবে না। যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার
আবার রিওয়ার্ডের মতন কিন্তু আপনার পানিশমেন্টও থাকে, মানে আপনাকে আবার কমায় দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইকোনমিস্ট আর্গুড দ্যাট দেয়ার আর টু অ্যাডভান্টেজ টু কোম্পানিজ অফ ইউজিং পিস ওয়ার্ক প্ল্যানস। এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এগুলো হচ্ছে অ্যাপ্লাইড নলেজ, যে আমরা এটা শিখলাম, এটাতে কি লাভ হলো। যে এটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি বা এরকম করে দিই। আচ্ছা, ইকোনমিস্ট আর্গুড ওরা যে অর্থনীতিবিদরা এটা বলে থাকে that there are two advantage to companies of using piece work plan। যারা পিস ওয়ার্ক প্ল্যান ফলো করবে তারা দুই ধরনের সুবিধা পাবে in manufacturing setting known as the incentive effect and sorting effect। এই দুইটা ইফেক্ট কিন্তু পিস ওয়ার্কের মাধ্যমে জেনারেট হচ্ছে। হ্যাঁ, আমরা তো জানি যে each actions has it equal opposite reactions, তাই না? যে যখন আপনি পিস ওয়ার্ক প্ল্যানটা দিবেন তখন দেখা যাবে কোম্পানির ভিতরে দুই ধরনের ইফেক্ট সৃষ্টি হবে, একটা হচ্ছে ইনসেনটিভ ইফেক্ট আর একটা হচ্ছে সর্টিং ইফেক্ট। তাহলে এখন আমরা দেখি যে ইনসেনটিভ ইফেক্ট কি এবং সর্টিং ইফেক্ট কাকে বলে। আচ্ছা, the incentive effect refers to a worker's willingness to work diligently to produce more quality output than simply attending work without putting in the effort। দেখছেন, তাহলে আমরা কি যেটা আগে আলোচনা করলাম যে যদি আমরা ইনসেনটিভ দেই তাহলে দেখা যাবে একটা লোক যেরকম ঘন্টায় সবসময় $4.5 করে পেত, সে চিন্তা করবে যে আমি এখন যে কাজটা করতেছি আমি একটু ভালো করেই করি, তাহলে আমি ইনসেনটিভটা সহ নিতে পারবো। হ্যাঁ, অতিরিক্ত একটু কাজ করি, কাজ তো করতেছি একটু করি, তাহলে তার মধ্যে একটা কি হবে, একটা কম্পিটিশন অ্যারাইজ করবে, সে কোয়ালিটি এবং আউটপুট দুইটাকে কি করা লাগবে। দেখেন, ইনসেনটিভ প্রডিউস more quality output than simply attending work। সে শুধু অ্যাটেন্ড করার কথাই চিন্তা করবে না, সে চিন্তা করবে যে কোনো কাজকে ভালোভাবে অ্যাটেন্ড করার জন্য, যাতে সে তার ওই কষ্টটা ইনসেনটিভ আকারে রিটার্ন আসে। আচ্ছা, দেন টু পুট দিস সিম্পলি, এমপ্লয়িজ আর্ন মাচ লেস আন্ডার দ্য পিস ওয়ার্ক সিস্টেম দেন they would under a standard hourly pay system। তাহলে কি বলছে, simply to put this simply, employees can earn much less under the piece work system than under the standard hourly pay system। So to put this simply, employees earn much less under the piece work system, they would under a standard hourly pay system, whereas employees are certainly expected to perform without an incentive piece rate। Research shows that incentive often are associated with higher employee performance। তো এখানে আসলে আমরা যত যাই বলি আপনার অ্যাপ্লাইড ফিল্ডটা আসলে টোটালি ডিফারেন্ট থাকে, যে অনেক সময় দেখা যায় যে ইনসেনটিভ ইফেক্ট এবং সর্টিং ইফেক্ট এগুলা মানে ভাইস ভার্সা বা উল্টাপাল্টা ইফেক্ট একটা আসে, যে আপনি চিন্তা করলেন যে অনেক বেশি ইনকাম করবেন বা অনেক বেশি এফোর্ট দিবেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার কিছু শর্টকামিং থাকতেও পারে, যেটা আপনার রিলেটেড উইথ ইউর ওন ইন্টেলিজেন্স এন্ড পারফরমেন্স। আপনি চেষ্টা করলেও দেখবেন যে ওটা পারতেছেন না, তো সেক্ষেত্রে একটু রিভার্স ইফেক্ট পড়ে। তো সেটাই এখানে ওরা বোঝার চেষ্টা করেছে যে ইনসেনটিভ ইফেক্ট রেফার্স টু ওয়ার্কার্স উইলিংনেস টু ওয়ার্ক ডিলিজেন্টলি টু প্রডিউস। এটা ওয়ার্কার্সের উইলিংনেস এর উপর ডিপেন্ড করে, সে যদি চায় সে ভালো কাজ করবে, সে যদি চায় সে নাও করতে পারে। তো সেটা এখানে বলছে যে টু পুট দিস সিম্পলি, এমপ্লয়িজ আর্ন মাচ লেস, এমপ্লয়ি কিন্তু আসলে আর্ন মাচ লেস আন্ডার দ্য পিস ওয়ার্ক সিস্টেম। পিস ওয়ার্ক সিস্টেম কিন্তু তারা খুব লেস ইনকাম করবে দেন দে উড আন্ডার স্ট্যান্ডার্ড আওয়ারলি পে সিস্টেম। যদি এখানে কোনো স্ট্যান্ডার্ড আওয়ারলি পে সিস্টেম থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ভালো পেমেন্ট পেয়ে থাকবে। এটা কিন্তু আমরা একটা রিভার্স ফাইন্ডিংস আলোচনা করতেছি। যেমন আপনারা যদি দেখেন যে গার্মেন্টসের, সিম্পলি গার্মেন্টসের যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে তারা বেস পেই পাচ্ছে না, ওভারটাইম তো দূরের কথা। তাদেরকে কিন্তু ঠিক এভাবে ইনসেনটিভের কথা বলে কিন্তু তাদেরকে দেখা যায় যে কেউ 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা পর্যন্ত কাজ করে, কেউ তো 24 ঘন্টাই কাজ করে, কিন্তু যখন পেমেন্ট আসবে তখন দেখা যাচ্ছে যে তাদেরকে খালি বেস পেই দেওয়া হচ্ছে, বাট তাদেরকে ইনসেনটিভ কিন্তু বলতেছে যে আজকে, কালকে, পরে, পরশুদিন, তারপরের দিন, এরকম করে কিন্তু ডিলে করা হয়। আর যার কারণে আমরা এই যে ভাঙচুর দেখি গার্মেন্টসে, এই জিনিসগুলো আমরা বেশি দেখি। তো এগুলো আসলে খুবই করাপশন ওরিয়েন্টেড ক্যাপিটালিস্ট সোসাইটিতে এই জিনিসের বেশি আমরা কিছুই আশা করতে পারি না। যার যত বেশি আছে সে তত বেশি আপনার গ্র্যাব করার চেষ্টা করে। তো এটা হচ্ছে রিসার্চের ফাইন্ডিংস। আচ্ছা যাক, এরপরে আমরা দেখি যে ইনসেনটিভ ইফেক্টের পরে সর্টিং ইফেক্টটা কি। আচ্ছা, the sorting effects address an employee's choice to stay versus leave his or her employer for another job, presumably one without an incentive pay
contingency. Specifically, a hard-working, highly skilled employee is likely to choose to remain employed under an incentive system because both diligence and skill presumably contribute to higher quantity and quality of output, thus higher pay. আচ্ছা, তো সর্টিং ইফেক্টে বলতেছে ইনসেন্টিভ ইফেক্টে অনেকে যেটা আগে আলোচনা করলাম যে অনেকে মনে করতে পারে যে না আমার ইনসেন্টিভ দরকার নেই, আমার বেস পেমেন্টলি হলেই হবে, কারণ আমার পারফরমেন্স এগুলা আসলে আমি করতে পারতেছি না, আমি আমার বেস পেমেন্টেই থাকি, আমি 10টা করেই প্রডিউস করি, আমার আর 15টার দরকার নেই। অন্যদিকে সর্টিং ইফেক্ট কি বলতেছে যে এটা সর্টিং মানে কি আপনাকে সর্ট করে রাখা, আলাদা করে রাখা। তাহলে কিছু এমপ্লয়ি যারা হাইলি কোয়ালিফাইড এবং হাইলি স্কিল তারা কিন্তু এই সুযোগটাকে নিবে এবং তারা নিজেদেরকে আলাদা করে রাখার জন্য যে তারা স্পেসিফিকলি হার্ড ওয়ার্কিং এবং হাইলি স্কিল এমপ্লয়ি তারা কিন্তু চুজ টু রিমেইন এমপ্লয়েড, তারা চাকরিতে থাকার চেষ্টা করবে আন্ডার ইনসেন্টিভ সিস্টেম, হ্যাঁ ইনসেন্টিভ সিস্টেমের আন্ডারে থাকার চেষ্টা করবে। তাহলে তাহলে আমরা যেটা দেখলাম, যদি আমরা অ্যাজ আ ম্যানেজার অথবা অ্যাজ এ এইচআর ম্যানেজার আমরা যদি কোম্পানিতে পিস ওয়ার্ক সিস্টেমটা নিয়ে আসি, যেখানে এক্সট্রা ওয়ার্কের জন্য এক্সট্রা বেনিফিট দেওয়া হবে, এক্সট্রা প্রোডাকশনের জন্য এক্সট্রা বেনিফিট দেওয়া হবে, সেক্ষেত্রে আমার কোম্পানিতে অর্থনৈতিক দুইটা প্রভাব পড়বে, একটা হচ্ছে ইনসেন্টিভ ইফেক্ট আর একটা হচ্ছে শর্টিং ইফেক্ট। ইনসেন্টিভ ইফেক্টটা হচ্ছে যে জেনারেল ইফেক্ট, যেখানে ভালো এবং খারাপ এমপ্লয়িরা তাদেরকে নিজেদের স্কিলটাকে আইডেন্টিফাই করতে পারবে যে কে কত বেশি ভালো প্রডিউস করতে পারতেছে কোয়ালিটি প্রোডাক্ট, কে কত বেশি কোয়ালিফাইড গুডস প্রোডাক্ট করতে পারতেছে না, প্রডিউস করতে পারতেছে না, প্রত্যেকে তার স্কিল নিয়ে জাজ করা শুরু করবে, সেটা হচ্ছে ইনসেন্টিভ ইফেক্ট। অন্যদিকে শর্টিং ইফেক্ট কি, যারা ইনসেন্টিভটাকে ধরতে পারবে না, যারা দেখবে যে না আমরা লেস কোয়ালিফাইড, আমরা পারতেছি না, তারা ইদার সুইচ করার চেষ্টা করবে অথবা বেস পেমেন্টে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, বেস পেমেন্টে ফিক্সড হয়ে যাবে। তারা বলবে যে না আমাদের পক্ষে অত ভালো কাজ করা সম্ভব না, আমরা বেস পে নিয়ে খুশি আছি, আমরা ইনসেন্টিভ পেতে আর যাচ্ছি না। অন্যদিকে আরেকটা গ্রুপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি শর্টিং ইফেক্ট বলতেছি। অন্যদিকে আরেকটা গ্রুপ তারা কি করবে যে না আমাদের ভালো প্রোডাকশন ক্যাপাসিটি আছে, আমাদের স্কিল আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে, আমরা অতিরিক্ত ইনসেন্টিভ নেওয়ার জন্য থাকবো। তাহলে ইকোনমিক ইফেক্ট এই দুইটা ইফেক্ট করবে, একটা হচ্ছে ইনসেন্টিভ ইফেক্ট আর একটা হচ্ছে শর্টিং ইফেক্ট। ইনসেন্টিভ ইফেক্টে সবাই তাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট স্কিল নিয়ে কোশ্চেন করবে, আইডেন্টিফাই করবে, আর শর্টিং ইফেক্টে হচ্ছে তারা নিজেদেরকে আলাদা করে ফেলবে, শর্ট করে ফেলবে, এবং কোম্পানির এমপ্লয়ি যারা আছে তারাও কিন্তু এমপ্লয়ার যারা আছে তারা কিন্তু এমপ্লয়ীদেরকে আলাদা করে ফেলবে। আচ্ছা, এই গেল এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ইনসেন্টিভ, যেটা ম্যানেজমেন্ট ইনসেন্টিভ প্ল্যানস হচ্ছে ম্যানেজমেন্ট ইনসেন্টিভ প্ল্যানস অ্যাওয়ার্ড বোনাস টু ম্যানেজার্স। এখন কিন্তু আমরা ম্যানেজারের লেভেলে চলে আসলাম, এতক্ষণ ছিলাম এমপ্লয়ের লেভেলে, ওয়ার্কার লেভেলে, এখন আসছি ম্যানেজমেন্ট অথবা আমরা যদি বলি যে মিড লেভেলের লেভেলে। আচ্ছা, ম্যানেজমেন্ট ইনসেন্টিভ প্ল্যান অ্যাওয়ার্ড বোনাস টু ম্যানেজার্স when they meet or exceed objectives based on sales, profit, production or other measures for their division, department or unit. তো এখানে যে তিনটা কথা বলেছে, ডিভিশন, ডিপার্টমেন্ট অর ইউনিট, এটা আমরা জানি যে একটা অর্গানাইজেশনের কাঠামোর অনুসারে এটা ভাগ করা হয়। ডিভিশনাল হচ্ছে ফাংশনাল ওরিয়েন্টেড অর্গানাইজেশন, যেখানে বিভিন্ন ডিভিশন করা থাকবে, প্রোডাক্ট ওয়াইজ ডিভিশন করা থাকবে, প্রোডাক্ট ওয়াইজ মার্কেটিং, প্রোডাক্ট ওয়াইজ অ্যাকাউন্টিং, প্রোডাক্ট ওয়াইজ ম্যানেজমেন্ট ডিভিশন থাকবে, সেই ধরনের ডিভিশন ম্যানেজমেন্ট থাকবে। আর ডিপার্টমেন্ট বলতে প্রোডাক্ট ওয়াইজ ডিপার্টমেন্ট থাকবে না, ওখানে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট থাকবে, মার্কেটিং ডিপার্টমেন্ট ফর অল প্রোডাক্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফর অল প্রোডাক্ট, তারপরে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট ফর অল প্রোডাক্ট। এটা হচ্ছে ডিপার্টমেন্ট বেস অর্গানাইজেশন। অন্যদিকে ইউনিট হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বা আমরা যেটাকে বলি এসবিইউ, যেটা হচ্ছে স্পেসিফিক একটা অবজেক্টিভ, একটা টাস্ক কমপ্লিট করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিভিশনের লোকগুলোকে একসাথে করা হয় একটা অবজেক্টিভ অ্যাটেইন করার জন্য। তো যাই হোক, এই তিন ধরনের কোম্পানির ক্ষেত্রে ম্যানেজমেন্টের ইনসেন্টিভ প্ল্যান গুলা কি হয়ে থাকে, যখন কোনো ম্যানেজার এই তিন ধরনের অর্গানাইজেশনে তারা তাদের স্পেসিফিক অবজেক্টিভস বেসড অন সেলস, বেসড অন প্রফিট, বেসড অন প্রোডাক্ট তারা অ্যাটেইন করতে পারে, তাদেরকে যখন একটা বোনাস বা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটাকে আমরা ইনসেন্টিভ প্ল্যান করি। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে গভর্নমেন্টের বিভিন্ন পিজিসিবি, পাওয়ার গ্রিড কোম্পানি অথবা ইলেকট্রিসিটি জেনারেশন অথবা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন সেক্টর গুলাতে কিন্তু এই ধরনের ইনসেন্টিভ প্ল্যান গুলা কিন্তু দেওয়া হয়ে থাকে বোনাস আকারে। আচ্ছা, এরপরে আমরা আর এগুলা পড়ছি না, এগুলো আপনারা পড়লে বুঝবেন। যে এমবিওর কথা বললাম না, এটা হচ্ছে যে ইউনিট, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। তো ম্যানেজমেন্ট ইনসেন্টিভ প্ল্যান হচ্ছে এইভাবে দেওয়া হয়ে থাকে।
আচ্ছা, দেন behavioral encouragement plan. Under behavioral encouragement plan, employees receive, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে under behavioral encouragement plan, employees receive payments for specific behavioral accomplishment. For example, good attendance or safety records. For example, companies usually award monetary bonus to employees who have exemplary attendance records for the specific period. তো এটা খুব ইজি। আপনারা যখন কোনো অ্যাগোরা অথবা স্বপ্ন শোরুমে যাবেন, দেখবেন যে তাদের এমপ্লয়ি অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য ইয়ার, এমপ্লয়ি অফ দ্য ডে, এরকম করে একটা ছবি টাঙানো থাকবে বিভিন্ন বোর্ডে। এটা আমাদের দেশেও আছে। এটা যারা সাধারণত ওয়ালমার্টে বেশি থাকে। ওয়ালমার্ট কি এখন সবাই ফলো করে? তো ওয়ালমার্ট, অ্যামাজন, তারপর আর কি সব আছে না, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি, মানে রিটেল স্টোর গুলোর জন্য এটা বেশি অ্যাপ্লিকেবল। এছাড়া হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গুলোর জন্য বেশি অ্যাপ্লিকেবল। ওখানে ওরা বলে রাখে যে সবচেয়ে ভালো এমপ্লয়ি হচ্ছে এই বছরের জন্য অথবা এই মাসের জন্য এ, বলে তার একটা ছবি টাঙায় রাখে, হ্যাঁ, তাকে একটা অ্যাওয়ার্ড দেয়, তাকে একটা বোনাস দেয়। এটা হচ্ছে বিহেভিয়ারাল এনকারেজমেন্ট প্ল্যানস, যাতে সবাই ওর মতন বিহেভিয়ার অ্যাটেন্ড করার চেষ্টা করে। আচ্ছা, এখানে সিম্পল বিহেভিয়ারাল এনকারেজমেন্ট প্ল্যান দ্যাট রিভার্স এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স। এখানে অ্যাটেন্ডেন্স কে এরা হাইলাইট করেছে। আপনারা এই এক্সাম্পলটা একটু দেখবেন, হ্যাঁ, যেমন এখানে লেখা আছে, যেমন এখানে নাম্বার অফ ডেজ অ্যাবসেন্ট, পারফেক্ট অ্যাটেন্ডেন্স হচ্ছে যদি তাকে $250 অ্যাওয়ার্ড দেওয়া হবে। যদি অ্যাবসেন্ট করে একদিন, তাহলে তাকে $20 ইনসেন্টিভ দেওয়া হবে। 2, 3, 4 এভাবে করে 50, 25 পর্যন্ত নেমে গিয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের প্ল্যান থাকে। যেমন এখানে নোট দ্যাট the number of days absent does not refer to such company approved absence as vacation, personal illness, জুরি ডিউটি। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের বিষয়টাকে মাথায় রেখে, মানে ওই ছুটিগুলো বাদ দিয়ে টোটাল আপনার অ্যাবসেন্টেজ কাউন্ট করা হয়। ওকে, লাস্টলি আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে রেফারেল প্ল্যানস। হ্যাঁ, রেফারেল না, এরপর আরেকটা মনে আছে স্পট বোনাস। রেফারেল প্ল্যানস, তো রেফারেল প্ল্যানসটা কি একটু দেখি, এটা একটু হাইলাইট করি, নাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, আমারও করতে সুবিধা হবে। আচ্ছা, employees may receive monetary bonus under referral plans for referring new customers or recruiting successful job applicants. আপনারা এমপ্লয়ি রেফারেলের কথা শুনছেন না? আমেরিকাতে সবচেয়ে বেশি এমপ্লয়ি রেফারেলে কিন্তু জব হয়ে থাকে। এখন কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা ফলো করে। কেন? কারণ যদি আপনার রেফারেন্সে একটা ভালো এমপ্লয়ি আসে এবং সে যদি ভালো কাজ করে, তাহলে আপনার সুনামটা বৃদ্ধি পায় এবং আপনাকেও নির্দিষ্ট একটা বোনাস দেওয়া হয়। সেটাই এখানে এরা বলেছে। অথবা আপনি যদি নতুন কোনো কাস্টমারকে নিয়ে আসতে পারেন, যেমন ব্যাংকের যারা ইয়ে সেগমেন্টে থাকে, কর্পোরেট ব্যাংকিং এ থাকে, তাদের কিন্তু এই জিনিসটা খুব বেশি কাজ করতে হয়। তো আমার মনে আছে ক্লাস বলতেছি, আমি আমার ইন্টার্নশিপের সময় এইচএসবিসি তে অডিট ফার্ম থেকে আমরা অডিট করতে যেতাম। এইচএসবিসি তে আমাদের ক্লায়েন্ট অফিস ছিল এইচএসবিসি, মানে অ্যাঙ্কর টাওয়ার, যেটা যে কাঁঠাল বাগানে আছে। তো এখানে আমরা দেখতাম, আমার জব স্টেশন ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো ওখানে কর্পোরেট ব্যাংকিং এর সেক্টরে, তো দেখতাম যে এখানে ম্যাক্সিমাম এমপ্লয়ি যারা ছিল খুবই পজ এমপ্লয়ি, খুব পশ নিয়ে থাকতেন তারা। কারণ তাদেরকে মাল্টি মিলিয়ন ডলার অথবা মাল্টি মিলিয়ন টাকার কাস্টমারদেরকে ডিল করতে হতো এবং তাদেরকে ইনভাইট করা লাগতে হতো, তাদেরকে নার্চার করা লাগতে হতো। তাদের কাজই ছিল এটা, যে দেখতাম প্রত্যেকেই ফোন নিয়ে সারাক্ষণ ফোনে ব্যস্ত। কারণ তারা ক্লায়েন্টের সাথে বিভিন্ন নেগোসিয়েশন, বিভিন্ন কথাবার্তা বলতো, যে স্যার এই প্যাকেজটা আসছে, এটা নিবেন কিনা, ওই প্যাকেজটা আসছে, এটা নিবেন কিনা। তাদেরকে কাস্টমারদেরকে ধরে রাখার চেষ্টা করতো এবং নতুন কাস্টমারকে হান্ট করতো তারা। এইটাই হচ্ছে রেফারেল প্ল্যান। তো কেউ যদি এরকম নতুন কাস্টমারকে নিয়ে আসতে পারে, আপনি ব্যাংকে, আপনারা জানেন যে বিজনেস ইউনিটে, ব্যাংকের বিজনেস ইউনিটে কাজ করা খুবই ডিফিকাল্ট। এখানে আপনার একটা টার্গেট দেওয়া থাকে, যে আপনাকে বলা থাকে যে আপনি 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ, 1 কোটি, 10 কোটি টাকার ফান্ড আপনি নিয়ে আসবেন। আপনার টার্গেট এরকম থাকে। আপনাকে বিভিন্ন ক্লায়েন্টের অ্যাড্রেস দেওয়া হয়, তাদের সাথে আপনার রেগুলার মিটিং সিটিং করে তাদের কাছ থেকে কিন্তু টাকা বের করে নিয়ে এসে আপনার ব্যাংকে রাখতে হবে। এটা হচ্ছে আপনার অবজেক্টিভ। আপনি যদি এটা ফুলফিল না করতে পারেন, তাহলে আপনার বোনাস হবে না, বেতনও কাটা চলে যেতে পারে, আপনার বেতনও কাটা যেতে পারে। তো এটা হচ্ছে রেফারেল প্ল্যান। এখানে আপনার বোনাসও বেশি, রিস্কও বেশি থাকে। হ্যাঁ, তো বাংলাদেশে দেখবেন এরকম অনেক আমাদের বন্ধু বান্ধব অনেকে আছে, এরা একজন আছে ইস্টার্ন ব্যাংকে,
একজন আছে ঢাকা ব্যাংকে। তো প্রত্যেকে এটা খুবই একটা রিকগনাইজড একটা জায়গা। যদি আপনি ভালো কাজ করেন আপনাকে ব্যাংক ওই পজিশনে দিবে, স্ট্র্যাটেজিক বিজনেস ব্যাংকের স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটে দিবে। আদারওয়াইজ এটা একটা খুব মানে প্রেস্টিজিয়াস, একই সাথে আপনি একদম ইয়ের মধ্যে থাকবেন। এটাকে ওরা বলতেছিল হচ্ছে যে বাঘের পিঠে চড়ার মতো। আপনি যদি বাঘের পিঠ থেকে পড়ে যান তাহলে আপনাকে বাঘ খেয়ে ফেলবে, আর যদি বাঘের পিঠে থাকতে পারেন তাহলে আপনি অনেক শাইন করতে পারবেন। হ্যাঁ, মানে আপনি লোন টোন বা ফান্ড নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি আপনি কখনো একটা ক্লায়েন্টকে মিস করে ফেলেন, আপনাকে তার সাথে সাথে আপনাকে বড় একটা ধাক্কা খেতে হবে। হ্যাঁ, ইন সিরিয়াস কেস আপনার চাকরিও চলে যেতে পারে। তো এই জন্য খুব এই রেফারেল প্ল্যানটা খুব ইন্টারেস্টিং প্ল্যান। এটার মাধ্যমে খুব দ্রুত প্রমোশনও হয়ে থাকে মানুষের, আবার খুব দ্রুত ডিমোশনও হয়ে থাকে। তাহলে রেফারেল প্ল্যানে আমরা কি দেখলাম? দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনি একজন আপনার এমপ্লয়িকে নিয়ে আসলেন, এমপ্লয়িকে নিয়োগ দিলেন, আপনার রেফারেন্সে একজন ভালো লোককে নিয়ে আসলেন, কোম্পানিতে ঢোকালেন। আর একটা হতে পারে আপনার রেফারেন্সে আপনি একজন ভালো কাস্টমারকে নিয়ে আসছেন। ধরেন ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের কাস্টমারকে নিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে, আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে। তো এটা আশা করি শেষ হয়ে যাবে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম যে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আপনারা একটা এক্সাম্পলটা দেখবেন যে the company relies heavily on the work of talented software engineers and designers. In response to this substantial growth, HubSpot offered $30,000 bonus to employees whose referral was hired as a software engineer or designer. This program expands eligibility to any individual regardless of employment status, যেটা আমরা আলোচনা করলাম এতক্ষণ। হ্যাঁ, এটাই আর কি। আর এরপরে কি বলেছে যে a successful referral usually means that companies award bonus only if hired referrals remain employed within the company in good standing beyond a designated period. হ্যাঁ, যে আপনি একটা ভালো বোনাস পাবেন একটা ভালো এমপ্লয়িকে নিয়ে আসার জন্য, এটা ডিপেন্ড করবে যে আপনি যে নির্দিষ্ট একটা সময় কোম্পানিতে কাজ করতে হবে, যেরকম ব্যাংকের ক্ষেত্রে 2 থেকে 5 বছর বলে। হ্যাঁ, তারপরে বড় বড় কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 বছর বলে যে আপনি এখানে আমাদের এখানে থাকবেন, তারপর অন্য জায়গায় সুইচ করবেন। হ্যাঁ, তো এই ডেজিগনেটেড পিরিয়ডের মধ্যে যদি সেই এমপ্লয়িটা ভালো কাজ করে এবং সে যদি ওর মধ্যে অবস্থান করে, সেক্ষেত্রে সেই ধরনের এমপ্লয়ি রিলেটেড বোনাসটা কিন্তু আপনি রিসিভ করতে পারবেন অ্যাজ আ সাপ্লায়ার অফ গুড ডিজিগনেটেড এমপ্লয়ার। হ্যাঁ, অফেন অ্যাট লিস্ট 30 ডেজ এরকম কিছু থাকে। তো এক্ষেত্রে এই এক্সাম্পল গুলো দেওয়া আছে এখানে, আপনারা একটু কাইন্ডলি একটু দেখে নিবেন। এটা হচ্ছে মূল কথা, হচ্ছে এটাই রেফারেল প্ল্যানে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কাস্টমার আর একটা হচ্ছে রিক্রুটিং সাকসেসফুল জব অ্যাপ্লিকেন্টস। হ্যাঁ, কাস্টমারের কথা আমি ব্যাংকের উদাহরণ দিলাম, আর জব অ্যাপ্লিকেন্টস এর কথা তো এরা বলেই দিয়েছে যে ভালো ডিজাইনার অথবা সিস্টেম ইঞ্জিনিয়ার দিতে পারলে এবং সে যদি ডেজিগনেটেড টাইম পর্যন্ত অবস্থান করে, ম্যাক্সিমাম 2 ইয়ার্স, ম্যাক্সিমাম 2 to 5 ইয়ার্স হয়ে থাকে, আর মিনিমাম 30 ডেজ হয়। এর মধ্যে যদি সে অবস্থান করে তাহলে সে যদি ভালো কোনো আউটকাম কোম্পানির জন্য নিয়ে আসতে পারে তাহলে আপনাকে একটা বোনাস দেওয়া হবে। যেরকম এখানে এক্সাম্পল হিসেবে $30,000 বোনাস দেওয়া হয়েছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? জি স্যার। তাহলে লাস্ট এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি, যেটা হচ্ছে স্পট বোনাস। হ্যাঁ, স্পট বোনাস। তাহলে স্পট বোনাসটা কি? স্পট বোনাস, many organizations today are providing spot bonus for critical areas and talents. ঠিক আছে, প্রত্যেকটা কোম্পানি এখন চেষ্টা করতেছে স্পট বোনাসটা দেওয়ার জন্য তাদের ক্রিটিক্যাল এরিয়াস এন্ড ট্যালেন্টস এর জন্য। যেমন স্পট বোনাস আর রিলেটিভলি স্মল মনিটারি গিফটস provided to employees for outstanding work or effort during a reasonably short period of time. তাহলে কি বুঝলাম? একটা রিওয়ার্ড অথবা গিফট দেওয়ার চেষ্টা করতেছে, সেটাকে আমরা স্পট বোনাস বলতেছি। কাদেরকে দিচ্ছে? এমপ্লয়িজ যারা আউটস্ট্যান্ডিং ওয়ার্ক এফোর্ট শো করতেছে। যেমন if an employee's performance has been exceptional, the employer may reward the worker with a one-time bonus with an amount as low as $50. হ্যাঁ, for certain professional job it is not unheard of for a highly productive worker to receive $5,000 shortly after a noteworthy achievement. তো এটা আসলে স্পট বোনাসটা কি সাথে সাথে আপনাকে একটা বোনাস দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যেমন এটা এক্সাম্পল ওরা সুন্দর করে বলছে যে আপনি হঠাৎ করে দেখা গেল আপনি এক্সট্রা কিছু কাজ করলেন, হঠাৎ করে এক্সট্রা কিছু
যেটাকে আমরা বলি পয়েন্ট ব্রেক করলেন, হ্যাঁ? যেমন ধরেন ৫ জনে কাজ করতেছেন, আপনারা একটা প্রবলেম সলভ করতে পারতেছেন না। হঠাৎ করে একজন ব্যক্তি এত সুন্দর একটা সলিউশন দিয়ে দিল, সবার সেটা ভালো হয়ে গেল। সবাই সেটা অ্যাপ্রুভ করলো এবং সবাই উইলিংলি সেটা অ্যাপ্রুভ করলো। তখন কি করবে? ওই ওয়ার্কের ওই টিমের যে আপনার লিডার থাকলো, সাথে, সাথে সে কি করলো? আপনাকে এসএমএস এর মাধ্যমে অথবা এখন তো বিকাশ চলে আসছে। নগদের মাধ্যমে আপনাকে ৳৫০ বোনাস পাঠায় দিল। অথবা ৳১০০ বা বলল যে, "আজকে তোমাকে আমরা খাওয়াবো।" একটা বোনাস দেওয়া হলো। খাওয়ানোটা বোনাস না। এটা আপনাকে ৳১,০০০ অথবা ৳১০,০০০ একটা স্পট বোনাস দেওয়া হয়ে গেল। হ্যাঁ? এটাকে আমরা স্পট বোনাস বলতেছি। যেমন আমরা চায়নাতে এটা দেখছিলাম আরকি আপনার এক্সাম্পল হিসেবে যে আমাদের স্যারদের আমাদের স্টুডেন্টদের মধ্যে হঠাৎ করে কেউ একজন ভালো কাজ করলো অথবা ভালো প্রেজেন্টেশন করলো অথবা একটা ভালো রিপোর্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করলো, তখন স্যার খুশি হয়ে এটাকে বলে হংবাও। হ্যাঁ? আপনারা শুনছেন কিনা? হংবাও মানে হং মানে হচ্ছে রেড, বাও মানে হচ্ছে অ্যাম প্যাকেট। রেড প্যাকেট পাঠানো হয়। সেই রেড প্যাকেটের মধ্যে লটারির মতন ইয়ে থাকে। মানে আপনি যদি ওটা ক্লিক করেন, যদি আমি ওখানে ৫ জন বা ১০ জনের জন্য দিয়ে থাকি, তাহলে যে কেউ র‍্যান্ডমলি আ যদি আমি ১০০ আরএমবি দিয়ে থাকি, কেউ পেল ১০ আরএমবি, কেউ ২০, কেউ ৫০, কেউ ৮০ এভাবে করে ডিস্ট্রিবিউট করা হয় লটারির মতন। হ্যাঁ? তো এটা হচ্ছে হংবাও বলে। তো স্যাররা এরকম হংবাও দিয়ে থাকতেন স্পট বোনাস আকারে আমাদেরকে। হ্যাঁ? আর স্যার যে বেশি স্যার এইটা স্যার ওরা নববর্ষের সময় করতো না মেনলি? হ্যাঁ, হ্যাঁ, নববর্ষে ওটা হচ্ছে আপনার স্যাররা এই যে আমাদের স্যাররা নববর্ষের সময় দিতেন আরকি। র‍্যান্ডমলি দিত। যেমন ৫০০ আরএমবির একটা হংবাও দিত। যে যত বেশি যে রিসিভ করবে মানে এটা আপনার অনেকটা ওই ইয়ের মতন আপনারা আ গ্যাম্বলিং এর মতন আরকি। যে হঠাৎ লটারির মতন। যে যেমন একটা অ্যামাউন্ট পেয়ে গেল আরকি। তো বাট ওটার সাথে স্পট বোনাসের পার্থক্যটা এটা যে হংবাওটা হচ্ছে ওরা ইন্ডিভিজুয়ালি দিলে সেটা স্পট বোনাস হবে। আর সাধারণত আমি যে এখন হংবাওয়ের কথা বলতেছি সেটা স্পট বোনাস না কিন্তু। এটা নরমাল আপনার ওই যে আমরা যেরকম সালামির মতন দেই সেইরকম। বাট স্পট বোনাসটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যক্তিকেই দেওয়া হয়। একটা নির্দিষ্ট পার্টিকুলার অ্যামাউন্ট সেটা ৫০ থেকে শুরু করে ৫,০০০ পর্যন্ত হইতে পারে। হ্যাঁ? বেসড অন ইউর ডেজিগনেশন, বেসড অন ইউর tenure or based on your performance. না বেসড অন ইউর ইম্পোর্টেন্স ইম্পোর্টেন্ট ফাইন্ডিংস। ঠিক আছে? যে আপনি যে ফাইন্ডিংস টা নিয়ে আসলেন কোম্পানির জন্য সেটা কতটুকু গুরুত্ব বহন করতেছে ওয়েট অফ ফাইন্ডিংস। সেটার ওয়েটের উপর ডিপেন্ড করে আপনাকে একটা স্পট বোনাস ইস্যু করা হয়। সেটা আপনার বস করতে পারে, সেটা আপনার টিম লিডার করতে পারে, সেটা আপনাকে আপনার কলিগরা করতে পারে। ঠিক আছে? এটাকে আমরা স্পট বোনাস বলতেছি। তো তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম, এই ৪ টা প্ল্যান হচ্ছে ইনসেনটিভ প্ল্যানের মধ্যে থাকে। যেটা আমরা দেখলাম যে একটা ৫ টা, একটা হচ্ছে পিস ওয়ার্ক, সেটা হচ্ছে একদম রুট লেভেলের ওয়ার্কারদের জন্য। ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান, এটা হচ্ছে ম্যানেজারদের জন্য। বিহেভিয়ারাল এনকারেজমেন্ট প্ল্যান, এটা এমপ্লয়ি মানে যারা দোজ হু আর নট ওয়ার্কার, একদম রুট লেভেল ওয়ার্কার তাদের জন্য না। এটা হচ্ছে আমাদের লেভেলের জন্য, হ্যাঁ? ম্যানেজমেন্ট এবং আমাদের লেভেলের জন্য ম্যানেজমেন্ট বিহেভিয়ারাল এনকারেজমেন্ট প্ল্যান। এটা ভুল বললাম আমি আসলে। এই বিহেভিয়ারাল এনকারেজমেন্ট প্ল্যান বোথ লেভেলের জন্যই হতে পারে। এটা ওয়ার্কার লেভেলের জন্য হইতে পারে, এটা ম্যানেজমেন্ট লেভেলের জন্যও হইতে পারে। আচ্ছা, রেফারেল প্ল্যানটা হচ্ছে কি? যেটা দেখলাম যে আপনার রেফারেলের মাধ্যমে যদি নতুন কোনো ভালো কাস্টমার আসে অথবা আপনার রেফারেন্সের মাধ্যমে যদি নতুন কোনো ভালো এমপ্লয়ি আসে, তার পারফরম্যান্স এর উপর ডিপেন্ড করে আপনাকে নির্দিষ্ট একটা ইনসেনটিভ অথবা বোনাস দেওয়া হবে। আর স্পট বোনাস তো আমরা বুঝলামই যে স্পট বোনাস হচ্ছে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট ব্রেকিং কাজ করার জন্য হঠাৎ করে আপনি একটা ভালো কাজ করলেন, ভালো একটা উদ্যোগ নিলেন, সেটা আপনার টিম লিডারের ভালো লাগলো, আপনার এমপ্লয়ি, আপনার কলিগের ভালো লাগলো, আপনার বসের ভালো লাগলো, আপনার অফিসের ভালো লাগলো, আপনাকে একটা হঠাৎ করে এটা আমরা সাধারণত বলি হাত বোনাস। হ্যাঁ? মানে আমাদের এক দারোয়ান ছিল আমাদের বাসায়। তো সে আমাদেরকে মজা করে বলতো যে, "ভাইয়া আমাদের ঈদ বোনাসের সময় তো ঈদ বোনাস বলতো না, বলতো যে ভাইয়া হাত বোনাস দিবেন না?" তো এই হাত বোনাস টাইপ এটা হচ্ছে স্পট বোনাস। বুঝতে পারছেন? হঠাৎ করে আপনার ভালো লাগলো, আপনাকে কেউ একজন ভালো কাজ করে দিল, আপনি তাকে কিছু একটা বকশিশ দিলেন। সেটা হচ্ছে স্পট বোনাসের স্পট বোনাস হচ্ছে বকশিসের একটা ভালো নাম। হ্যাঁ? তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাকুক। এরপরে আমরা হয়তোবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর যাব না। আমি এরপরে সরে যাব পুরা ডিজাইনে। হ্যাঁ? চ্যাপ্টার 6 এ চলে যাব। তো এটা আপনারা একটু খেয়াল রাখেন যে আপনাদের গ্রুপে আমি একটা জিনিস শেয়ার করেছি ফাইন্যান্সিয়াল এনালাইসিস এ যে নেক্সট উইকে আপনাদের ক্লাস টেস্ট নিব। ঠিক কম্পেনসেশন ম্যানেজমেন্টের উপর ক্লাস টেস্ট নিব। হ্যাঁ? ক্লাস টেস্টটা হবে ওই আপনার ৪ টা কোশ্চেন থেকে ২ টা আপনাকে দিতে হবে বা ৩ টা ৪ টা। আমি মাল্টিপল চয়েস করব না। মাল্টিপল চয়েস করতে হলে আপনাদের প্রেশার পড়বে। অনেক বেশি পড়া লাগবে। তার থেকে আমি কনসেপচুয়াল কিছু কোশ্চেন করব।
সেখান থেকে আপনাদের ক্লাস টেস্ট হবে নেক্সট উইকে, ঠিক আছে, মনে রাখবেন। আর হলো স্যার কোন চ্যাপ্টারের উপর? এই চ্যাপ্টারটা আমি বলে দিব, জি স্যার। হ্যাঁ, নেক্সট এই চ্যাপ্টার থেকেও থাকতে পারে। ধরেন প্রিভিয়াস যে চ্যাপ্টার গুলো আমরা এখন পড়লাম, ট্রেডিশনাল বেস পে, ইনসেনটিভ পে, আপনারা তো দেখতে পাচ্ছেন না, স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি স্যার। ট্রেডিশনাল বেস পে, ইনসেনটিভ পে, হ্যাঁ, তো এই দুইটা চ্যাপ্টার থেকে হইতে পারে। যেমন এখানে আমি এগুলা থেকে নিব, কারণ মিড টার্মের জন্য বাকিগুলো আমি যে আগের যেগুলো সেগুলো মিড টার্মের জন্য রেখে দিতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন ইনসেনটিভ পে পড়লাম, আর হলো ট্রেডিশনাল পে, ইনসেনটিভ পে, ট্রেডিশনাল পে, এই 3-4 চ্যাপ্টার, অথবা আগামীকালকে যদি নতুন চ্যাপ্টার পড়ি, যেমন পেয়ারসন ফোকাসড পে যদি পড়ি, তাহলে এই 3-4 অথবা 4-5 যেটা রিসেন্টলি আমরা শেষ করব, যাতে আপনাদের পরীক্ষা দিতে সুবিধা হয়, রিসেন্টলি 4 এবং 5 এগুলোর উপর, ঠিক আছে। 3-4-5 এই আপাতত এই 3টা চ্যাপ্টার থাকুক, পরবর্তীতে আমি যে কোনো একটা চ্যাপ্টার কমিয়ে দিব। স্যার আমাদের কি 3টা চ্যাপ্টারের উপর মানে ক্লাস টেস্ট হবে? লাস্ট 2টা অথবা 3টা চ্যাপ্টারের উপর হবে, কোনগুলো হবে সেটা আমি আবার নেক্সট ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে। স্যার একটা চ্যাপ্টারের উপর হলে স্যার ভালো স্যার হতো। 2টা 3টা দিলে স্যার অনেক প্রেসার না হয়ে না, যাবে প্রেসার স্যার। একটা পড়বে না, চ্যাপ্টার কারণ ভালো করে focus হবে। 2টা চ্যাপ্টার থেকে হলে হবে কি, দুই ধরনের ডিফারেন্ট নলেজ হবে, হ্যাঁ, আর এক চ্যাপ্টার থেকে যদি হয় তাহলে একই ধরনের নলেজ হবে। তো 2টা চ্যাপ্টার থেকে অল্প কিছু টপিকস আমি আইডেন্টিফাই করে দিব, আপনাদের সমস্যা হবে না। হ্যাঁ, 2টা চ্যাপ্টার থেকে যদি আমি 3টা টপিকস দেই তাহলে তো সুবিধাই হবে। 3টার মধ্যে থেকে আপনাকে একটা লিখতে হলো বা 2টা লিখতে হলো, ওইগুলো আমি পরে আলোচনা করব, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করছি। আর আপনারা কি আমার মোবাইলে ওর নাম কি বললেন যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে? শাহারুন। হ্যাঁ, স্যার আপনাকে মেসেজে দিয়েছি। ওকে, আমাকে কোন মেসেজে দিয়েছেন? ফোনে পাঠিয়েছেন? জি স্যার, ফোনে। ওকে, ঠিক আছে, জোবায়ের হোসেন, খুব ভালো করেছেন। তো দেখি আমি একটু স্যারকে জানাবো। হ্যাঁ, স্যারকে আপনারা হয়তো বা জানিয়েছেন, স্যারকে জানান, সমস্যা নেই, আমিও একটু স্যারকে পার্সোনালি নক করব। ওকে, ঠিক আছে, ভালো থেকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।